স্টক মার্কেট অ্যানালিসিস এবং শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওতে আমি আলোচনা করব সামনের সপ্তাহ অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি শনিবার হলে পরেও মার্কেট খোলা থাকবে, কারণ সেদিন বাজেট আছে, আপনারা সবাই জানেন। তো এই সপ্তাহটাতে মার্কেট কেমন আর থাকবে বা কেমন থাকতে পারে, কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করবে, কোন কোন জায়গাগুলো আমাদেরকে নজর রাখতে হবে ইত্যাদি। এবং কালকের জন্য অর্থাৎ 27শে জানুয়ারির জন্য সোমবার মার্কেটে কোন কোন জিনিসগুলোকে আমাদের নজর রাখতে হবে বা প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই মার্কেটটাকে আমরা একটুখানি লক্ষ্য রাখি যে বিগত এক সপ্তাহে সে কী করলো। প্রথমে নিফটিটাকে দিয়ে শুরু করি। বিগত এক সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1%-এর নিচে কিন্তু সে কী করেছে, রিটার্ন দিয়েছে। 1%-এর নিচে সে রিটার্ন দিয়েছে। এটি বিগত 5 দিনের রিটার্ন -0.85%। এবং ডে আমাদের রেঞ্জটাকে দেখুন, 23,050 থেকে 23,347 পর্যন্ত সে ঘোরাফেরা করেছে। এটা হচ্ছে কেবলমাত্র বিগত সপ্তাহের কথা বলছি, আমরা 5 দিনের সাপেক্ষে বলেছি। লাস্ট ডেতে যদি আমরা দেখি তাহলে দেখব যে লাস্ট ডেতে সে কী করছে না, 113 পয়েন্ট নেগেটিভ হয়ে সে বন্ধ হয়েছে। এখন এই সপ্তাহে আপনারা যদি যারা প্রত্যেক দিনই নিয়মিত মার্কেটকে দেখছেন, তারা দেখছেন যে প্রত্যেক দিনই কিন্তু মার্কেট পড়ছে। দেখুন, আমাদের সামনে ডেলি টাইম ফ্রেমে নিফটিকে খোলা রয়েছে। নিফটির বিশ্লেষণ আমি আলাদাভাবে করেছি, কিন্তু এই কয়েকটা সপ্তাহে আমরা কেমনভাবে হয়েছে ধরুন 5 দিন থেকে দেখুন, উপরে নিচে উপর নিচে উপর নিচে করছে। এই রকম যখন মার্কেট হবে তখন মার্কেট কিন্তু ভয়ের মধ্যে আছে। মার্কেট একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং সেটাই কিন্তু চার্টে প্রতিফলিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে। অর্থাৎ কোনো র্যালি, একটা পারফেক্ট র্যালি বা নিখুঁত দিক কিন্তু সে খুঁজে পাচ্ছে না, সে কিন্তু ছটফট করছে। তার কারণগুলো আপনারা জানেন। ইউএসের বিভিন্ন রকম সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পের একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, সামনে বাজেট রয়েছে, Q3 রেজাল্ট খারাপ হচ্ছে, ডলার বেড়ে চলেছে, সব কিছু মিলিয়ে মার্কেট একদম ঘেটে রয়েছে এবং এইরকম ধরনের অনিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভিক্স বেড়ে চলেছে। ভিক্সকে আমরা সবাই জানি যে ফেয়ার ইন্ডেক্সের নামে তাকে ডাকা হয় বা মনে করা হয় যে এটা কিন্তু ভয়ের সূচক, অর্থাৎ যেটি বাংলা ভয়ের সূচক, অনিশ্চয়তার সূচক। মার্কেটে কিন্তু অনিশ্চয়তা রয়েছে উইথ বিয়ারি স্টোন, এ নিয়ে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে। কিন্তু এখানে একটা বেস সে তৈরি করার চেষ্টা করেছে। 23,000কে সে মেনটেন করার চেষ্টা করছে। আমাদের এখন দেখার যে 23,000টা মেনটেন করতে পারে কিনা। এখন দেখুন, এইরকম পরিস্থিতিতে এক রাশ আশঙ্কা এবং এক রাশ আশা নিয়ে মার্কেটটা শুরু হচ্ছে। মনে রাখবেন, দুটিই কিন্তু কাজ করছে। সবাই ভাবছে বাজেটের সময়ে বাজেট কি অত্যন্ত ভালো হবে এবং মার্কেট কি আবার ঘুরে দাঁড়াবে না এবং একটা রিলিফ দেবে না। আবার আশঙ্কাও থাকছে বিভিন্ন রকম ধরনের। ট্রাম্প একের পর এক নির্দেশ দিচ্ছেন, কখন কি নির্দেশ দেয়, ইকোনমি কী হয়, আজকে এই কালকে এই। সুতরাং সব নিয়ে একটা ডামাডোলের মধ্যে রয়েছে। তো আমাদের সামনের যে সপ্তাহ, সেই সামনের সপ্তাহে কী গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনের সপ্তাহে দেখুন, প্রথম কথা হচ্ছে একদম সামনের সপ্তাহে এবং আমি সোমবারের জন্য সেটা দরকারি, একই ব্যাপার। যদিও দেখুন, বাজেট 2025 আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেডের ইন্টারেস্ট রেট ডিসিশন এবং ইউএস জিডিপির খবর আসবে। স্টক মার্কেট কিন্তু মোটামুটিভাবে ভোলাটাইলি থাকতে পারে উইথ গ্লোবাল এবং ডোমেস্টিক ফ্যাক্টরস ইন ফোকাস। সুতরাং গ্লোবাল এবং ডোমেস্টিক বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে। যেমন ডোমেস্টিক ফ্যাক্টর সম্পর্কে তো আমরা জানতেই পারলেন 2-3টি। এছাড়া আর কি রয়েছে, যে গ্লোবাল কি নিউজ আছে, যেমন ইউএস থেকে ইউএসএ জিডিপি দেখলেন, ডিসিশন দেখলেন। সেরকম ইউএসের বিভিন্ন রকম ইকোনমিক ডাটা, এই যে অংশগুলো আগে বললাম, চায়না, জাপানের বোঝ অর্থাৎ ব্যাঙ্ক অফ জাপান যে ইন্টারেস্ট রেট বিভিন্ন রকম ঘোষণা করবে, অমুক তমুক নিয়ে একদম ঘেটে রয়েছে। এইগুলোই কিন্তু আমাদের কি ফ্যাক্টর মার্কেটে চাঞ্চল্য কিন্তু সৃষ্টি করতে যথেষ্ট। আচ্ছা, দেখুন, আমরা যদি ওয়াই ডাটা, আমরা খুব ডিটেলে যাব কালকের জন্য, তার আগে দেখি যে ওয়াই ডাটাকে যদি আমরা দেখি তাহলে কেমন ধরনের লেভেল পাওয়া যাবে। ওআই ডেটা অর্থাৎ
ওপেন ইন্টারেস্টের ডাটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই যে স্ট্রাইক প্রাইসগুলো মোটামুটিভাবে আমি লিখে দিয়েছি, অর্থাৎ 24,000, 23,800, 23,500, 23,300, 23,000, আপনার হচ্ছে 22,500, 22,100 এবং 22,000। এই স্ট্রাইক প্রাইসগুলোতে ওপেন ইন্টারেস্ট কিন্তু লক্ষ্য করার মতো। সুতরাং এখন যদি আমরা 23,000-এর কাছাকাছি থাকে, মনে করুন কারেন্ট 92, 23,092-এ স্ট্রাইক প্রাইস রয়েছে, তো মোটামুটিভাবে 23,300 কী হিসেবে কাজ করবে, আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ইমিডিয়েট স্ট্রং রেজিস্ট্যান্স বলতে কিন্তু 23,500, ভালো রেজিস্ট্যান্স বলতে কিন্তু এটা। আর এদিকে কিন্তু 22,500 সাপোর্ট, 22,100, 22,000। যেহেতু আমরা উইকলি ভিউ বলছি, সুতরাং 22,000 থেকে 24,000 পর্যন্ত এই রেঞ্জে কিন্তু নিফটির একটা ওপেন ইন্টারেস্টের খেলা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি ওপেন ইন্টারেস্ট দেখেন তাহলে দেখতে পাবেন। এখন যদি ওপেন ইন্টারেস্টের চার্ট আমাকে দেখাতে হয়, তাহলে ভিডিও এমনিতেই বড় হবে, আপনারা কম দেখছেন। যাই হোক, আপনারা যদি মন্তব্য করেন যে স্যার ওপেন ইন্টারেস্টটাও আমরা দেখব চার্টে, তাহলে আমি সেটাও আপনাদেরকে দেখাতে পারি। সামনের সপ্তাহে আরও কি রয়েছে? সামনের সপ্তাহে বেশ কিছু কোম্পানির ডিভিডেন্ড আসছে। Q3 রেজাল্ট কিন্তু বেশ কিছু কোম্পানির ঘোষণা করবে, যার মধ্যে প্রায় 82 থেকে 83টা কোম্পানির রেজাল্ট তো 27 তারিখেই আসবে, মানে সম্ভাব্য ডেট। সুতরাং প্রচুর রেজাল্ট আসতে চলেছে সামনের সপ্তাহে। একদম ইভেন্টফুল উইক যদি বলতে হয়, তাহলে আমাদের ইভেন্টফুল উইক কিন্তু এটা আসছে। এবং আরও কী ব্যাপার রয়েছে দেখুন, মান্থলি এক্সপায়ারি আসছে, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি যত রকম রয়েছে, যারা উইকলি আর এক্সপায়ারি করে না, তাদের সমস্ত কিন্তু এক্সপায়ারি কিন্তু মান্থলি এক্সপায়ারি করবে শেষ দিনে। সুতরাং প্রচুর কিছু ঘটনা ঘটবে। আমি আবারও বলছি, যারা মনে করছেন যে আত্মবিশ্বাস আসছে না, যাদের প্রফিটেবল আপনারা নিড করতে পারছেন না নিজেদেরকে ট্রেডিংয়ে, তারা কিন্তু অ্যাভয়েড করুন মার্কেটটা। সেটা আপনাকে ভালো জায়গায় দাঁড় করাবে, খারাপ হবে না। এক সপ্তাহ পার করে দিন, তারপরে করবেন স্বাভাবিকভাবে। এটা কিন্তু একটা মতামত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজে আসবো, তার আগে আমরা একটুখানি চট করে আরও কিছু দেখে নিই। যেমন দেখুন, ভিক্সকে যদি দেখি আমরা উইকলিতে, দেখতেই পাচ্ছেন লাস্ট কয়েকদিনে কিন্তু দ্রুতগতি, লাস্ট কয়েক সপ্তাহে 4টে সপ্তাহ ধরে টানা কিন্তু বেড়ে চলেছে, যেটা কিন্তু যারা বুল তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয়। দেখতেই পাচ্ছেন আমাদের নতুন করে নিফটিকে নিয়ে কিছু বলার নেই। এবারে আগের দিনের সাপেক্ষে আমরা বিচার করি, ডেলি টাইম ফ্রেমে আমরা নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে যেটা ভিক্সের ক্ষেত্রে দেখছি যে উপরে যাওয়ার পর কিন্তু একখানা কী করছে, একটি জায়গা তৈরি করছে, তাকে কিন্তু মান্যতা দেওয়ার চেষ্টা করছে। এখন এর উপরে না উঠলেই ভালো, যদি নামে তাহলে সেটা ভালো, যদি উপরে ওঠে তাহলে সেটা আবার মার্কেটের ক্ষেত্রে খারাপ। দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে কিন্তু হিউজ কি এসেছে, লোগুলো কিন্তু উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে এবং এখানে একটা বেস করছে, এমন একটা ভাব করছে যে এর উপরে কিন্তু আমি আরও যাব। কিন্তু যাবে কি যাবে না সেটা সময়ের উপর নির্ভর করবে। আগের দিন বলতে পারি, শুক্রবার দিন, দেখতেই পাচ্ছেন কাউকে কোনো ছাড় দেয়নি। ফিনান্স সেক্টরে কিছুটা রিলিফ পেয়েছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু মোটামুটিভাবে, অর্থাৎ মিড ক্যাপে 1%-এর কাছাকাছি, 0.8-এর কাছাকাছি, এবং জুনিয়র অর্থাৎ নেক্সট 50 কিন্তু বিরাট 1.58%। অর্থাৎ লার্জ ক্যাপিটাল কিছুটা ধরে রাখলেও জুনিয়র স্টকগুলো, তার থেকে একটু ছোটো স্টকগুলো কিন্তু ধরতে পারেনি। তো বুঝতে পারছেন যে মেন অপশান যেগুলোতে করা হয় সেগুলোর অবস্থা এরকম। বিগ প্লেয়ার্সদের অবস্থাকেও মিশ্র প্রতিক্রিয়া বিগ প্লেয়ার্সরা দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন HDFC ব্যাংকের সামান্য ভালো রেজাল্ট এসেছে, তাতেও এরকম অবস্থা। ICICI ব্যাংক একটুখানি ভালো করেছে, ইনফি, ITC, ভারতী এয়ারটেল একটুখানি করে তারা স্ট্রং হয়েছে। রিলায়েন্স কিন্তু অনেকখানি পড়েছে, যেহেতু তেলের দামের নিয়ে একটা ডিস্টার্ব চলছে, সুতরাং নিফটি রিলায়েন্সের উপর সেটা প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই। অ্যাক্সিস ব্যাংকে দেখুন, অ্যাক্সিস ব্যাংক এবং এলটি দুটিই পড়েছে। TCS একটুখানি মাথা তুলে দাঁড়িয়েছে এবং SBIN ব্যাংক সেক্টর আরও 3টে সেক্টর কিন্তু ধরাশায়ী হয়েছে। তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের অবস্থা খুব খারাপ, 2%-এর নিচে নেমে গেছে। তো এই হচ্ছে যারা আমাদের বিগ প্লেয়ার্স মার্কেটের ক্ষেত্রে তাদের অবস্থা। আমরা যদি চলে যাই এবারে, সেটা হচ্ছে যে ব্রড ইন্ডাইসেস ক্ষেত্রে একদম চোখে তাকিয়ে দেখতে পারবেন না, সব দেখুন একদম ধরাশায়ী পরপর বিরাট পড়েছে। এইগুলো
100 এবং 200 মোটামুটিভাবে দাঁড় করানোর চেষ্টা করেছি, কিন্তু বাকি সব দেখুন 1%-এর উপরে, এগুলো 2%-এর উপরে, এই চারটে 2%-এর উপরে। সুতরাং বুঝতেই পারছেন স্মল ক্যাপ, মিড ক্যাপ কাউকে ছাড়েনি। আগের দিনে খুবই ভয়ের বাতাবরণ তৈরি করেছে। যদি সেক্টরাল ইন্ডাইসেসগুলো দেখেন তাহলে দেখুন এফএমসিজি একটুখানি আপনাকে কি করেছে, বাঁচানোর চেষ্টা করেছে, এবং আইটি সেক্টর একটুখানি হলে পরেও আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে সামান্য। তো আইটি সেক্টর কেন বলতে পারেন যে আইটি সেক্টরে কেন একটু বুলিশনেস দেখা যাচ্ছে? সেটা হচ্ছে আমেরিকা কিন্তু মনে করছে সবাই যে আমেরিকা কাজ করার জন্য খুব ভালো হবে, আমেরিকার গ্রোথ তৈরি হবে, সেই জন্য আইটি সেক্টর কিন্তু চাঙ্গা রয়েছে। দেখুন মেটাল 1%-এর কাছাকাছি পড়েছে। দেখুন প্রাইভেট ব্যাংক কিন্তু সামান্য একটু পড়েছে, অর্থাৎ 0.5%, এমন নয় যে এদের তুলনায় কম পার্সেন্ট পড়েছে। থিওমেটিক ইন্ডাইসেসগুলো যদি দেখেন তাতে সব লালে লাল, নতুন করে কিচ্ছু বলা দেখেনি। গ্লোবাল ইন্ডাইসেসগুলো যদি দেখি তাহলে শুক্রবারে কিন্তু সেখানে কি দেখা গেছে, হালকা হলে পরেও কি দেখতে পেয়েছি আমরা, হালকা হলেও কিন্তু লাল দেখতে পেয়েছি। তুলনামূলকভাবে ইউরোপ কিন্তু একটুখানি স্ট্রং, হ্যাংসাং কিন্তু একটু স্ট্রং তুলনামূলকভাবে। তো গ্লোবাল ফিউজ দেখলাম। গ্লোবাল কমোডিটিসগুলো যদি দেখি তাহলে দেখব গোল্ড এবং তেল সবই কিন্তু দেখুন বেড়েছে, উপরে বেড়েছে। আমাদের মার্কেটের যদি এমসিএক্সকে লক্ষ্য করি সেখানে আমাদের সোনার অবস্থা কী, তো সোনা দেখুন বেশ সুন্দর বেড়ে রয়েছে, সোনা বেড়ে গেছে প্রচুর, 80,000 ছুঁয়েছে। ক্রুড অয়েল সামান্যখানি কমেছে, আর ন্যাচারাল গ্যাস একটুখানি বেড়েছে। কারেন্সিজের মধ্যে ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন নেগেটিভ হয়েছে, আর ইউএসডি আইএনআরও কিন্তু নেগেটিভ হয়েছে। তো এই হচ্ছে আমাদের চার্ট। আমি আগের দিনও আপনাদেরকে বলেছি যে এখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন আমি আপনাদেরকে আঁকার মতো করে দেখিয়েছিলাম। এটাকে যদি মান্যতা দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো, কিন্তু এর উপরে ক্লোজিং দেওয়ার পর যদি উঠতে থাকে সেটা মার্কেটের পক্ষে খুব একটা ভালো হবে না। আপাতত একটুখানি ধরে রাখার চেষ্টা করেছে, আর নতুন করে এখানে আমাদের কিছু দেখার নেই। এবারে আমরা নজর করব অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওতে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে নিফটির অ্যাডভান্স ডিক্লাইন রেশিওতে 19 আর 31, অ্যাডভান্স হচ্ছে 19টা আর ডিক্লাইন হচ্ছে 31টা। কারণ নিফটি কিন্তু খুব বেশি পড়েনি, 0.49% পড়েছিল, 0.5%-এর কাছাকাছি। তার মধ্যে কিন্তু 19টা স্টক অর্থাৎ লার্জ ক্যাপিটাল কিন্তু খানিক হলে পুরো কী দেখিয়েছে, একটুখানি যেন শক্তি প্রদর্শন করিয়েছে। আর যদি টোটাল মার্কেটটার কথা বলি তাহলে টোটাল মার্কেটের কথা যদি বলি তাহলে কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। কেন লক্ষণ নয়? নেক্সট 50 পড়েছে, স্মল ক্যাপ পড়েছে, মিড ক্যাপ পড়েছে, তাহলে লার্জ ক্যাপের 50টা বাদ দিয়ে বাকি কিন্তু ধরাশায়ী হয়েছে। সুতরাং ডিক্লাইন সেখানে প্রচুর বেশি, 1:4-এর মতনই, 3.5-এর মতো আপনি বলতে পারেন। দেখুন যেখানে 52 সপ্তাহের উইকে অন্তত 50টার উপরে 30টার উপরে স্টক থেকে সেখানে মাত্র 18টা, আর সেখানে 52 সপ্তাহের লোয়ে দেখুন 168টা চলছে। তো এই 100 কতগুলো লো চলছে সেই নিয়েও আমি একটা ছোট ভিডিও করেছি, আপনারা সেটা দেখতে পারেন যে কোন কোন স্টকগুলো লোতে চলছে। 18টা স্টককে আমরা দেখব যে এই রকম বাজারেও কারা দাঁড়িয়েছে। আর আবার সার্কিট হিট করেছে কিন্তু 60খানা, এর মধ্যে আবার সার্কিট হিট করে 60খানা, তার মধ্যে টি কফি থেকেও 1-2টো আছে বলে আমার মনে হচ্ছে যতদূর এফএমসিজি সেক্টরে। তো এই হচ্ছে ডিক্লাইন রেশিও। এরপর আমরা যেটা যাব সেটা চলে আসুন, দেখুন ক্যাপিটাল মার্কেটের বেশ কিছু জিনিসকে আমরা জানবো। টপ 20 গেনার্স এবং লুজার্স, আমাদের কিন্তু এইটা প্রতিদিন নিয়মিত দেখতে হবে যে টপ 20-র মধ্যে কারা কারা এলো। আপনি দেখবেন যে নতুন কোন কোন মুখগুলো ঢুকছে এবং অ্যাক্টিভ স্টকগুলোর মধ্যে নতুন কারা ঢুকছে। তো এখানে দেখতে পেলেই দেখবেন যে টপ 20 মধ্যে গেনারের মধ্যে দেখুন হিন্দুস্তান ইউনিলিভার। কেন এফএমসিজি সেক্টর উপর দিকে উঠেছে? কারণ হিন্দুস্তান ইউনিলিভার একটু ভালো রেজাল্ট করেছে, 2%-এর মতো মুভ করেছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই নিফটি 50-র মধ্যে। আমরা কিন্তু অন্যের মধ্য দিয়ে যাইছি, আইসার মোটর, ইত্যাদিগুলো দেখতেই পাচ্ছেন উপর দিকে গেছে, চার্ট রয়েছে দেখুন। আপনি এটা চেঞ্জ করলে পরে 500 মুক্তমুখ ব্যাঙ্ক নিফটি এগুলো কিন্তু দেখতে পাবেন। এফএনও সিকিউরিটি, অল সিকিউরিটির মধ্যে যারা গেনার্স তারা কিন্তু আপনারা চেক করতে পারবেন যদি এনএসসির সাইডে গিয়ে। আমরা অত ডিটেলে যাচ্ছি না। এবারে এখানে দেখুন যে আইটি সেক্টরের টাটা কনজিউমার, আচ্ছা আপনি যদি আজকের একটা ভিডিও আমি করেছি সেখানে হচ্ছে যে এফআইদের যে রাজা, মনে করুন যে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, তাদের যে পোর্টফোলিও তার একটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করেছি। সেখানে দেখতে পেয়েছি যে টাটা কনজিউমার প্রোডাক্ট, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট,
এই কনজিউমার প্রোডাক্টগুলোর উপরে তারা কিন্তু কেনাকাটি করছে এবং দেখতে পাচ্ছেন এরাও কিন্তু রয়েছে। দেখুন টেকিম, উইপ্রো, ইনফি এরা সবই কী হচ্ছে না এই সমস্ত আইটি সেক্টরগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সুতরাং সেক্টর হিসেবে আপনি করছেন মোস্ট অ্যাক্টিভের মধ্যে দেখুন সাধারণত কী থাকে, আইডিয়া, লোনিয়াস ব্যাংক, জোম্যাটো, এগুলো ছোটো স্টক, ইজিমাই.com। দেখুন জিও ফিনান্স ঢুকেছে। জিও ফিনান্সে এমন একটি স্টক যেখানে প্রচুর ভলিউম এসছে কিন্তু নেগেটিভ করেছে 4%, যেটা খুব একটা ভালো লক্ষণ নয়। টাটা স্টিল নতুন এন্ট্রি করেছে, সিজিসিএল নতুন এন্ট্রি করেছে এবং তার উপায় দেখুন প্রচুর পরিমাণ বৃদ্ধি হচ্ছে। আইডিএফসি, ফার্স্ট ব্যাংক, পিএনবি, কল্যাণ জুয়েলার্স, তো এগুলো সব কল্যাণ জুয়েলার্স ছিল, নতুন কোনো ব্যাপার নেই। আচ্ছা, ইন্ডেক্স পারফরমেন্স আমরা দেখছি না, প্রাইস ব্যান্ড হিটার, অর্থাৎ কারা চলে গেছে একদম আপনার 10% মুভে। নতুন দেখুন এই যে জ্যোতি কনস্ট্রাকশন বা এটা, এরপর হচ্ছে ইপ্যাক। আচ্ছা, তারপর হচ্ছে এই চেনার মধ্যে ভি2 রিটেল অনেকে হয়তো জানেন। মফাং, আমি জানি না কতজন জানেন, আমাকে কমেন্ট করুন দেখিনি মফাংটা কি। আচ্ছা, ডিসিএম আর আইইএল, অনেকেই দেখবেন আইইএল সম্পর্কে জানেন, বাকিগুলোকে আপনারা দেখেছেন কি না আপনারা নজর করুন। এগুলো হচ্ছে টপ 20 অর্থাৎ যেগুলো হিট করেছে। ভলিউম গেনারটা আমরা দেখে রাখি, এগুলোর উপর নজর করতে পারি আমরা। এটা হিউজ ভলিউম এসছে, দেখুন দেখুন। সায়েন্ট প্রচুর ভলিউমস এসছে, চেঞ্জও দেখুন, পার্সেন্টেজে দেখুন 4.5% মতো। ঠিক আছে, টিটিকে হেলথ কেয়ার দেখুন। আর কি বলবো আমাকে, ইউনিকেম ল্যাবরেটরিজ অনেকে হয়তো ট্রেড করেছেন, এতে কিন্তু ভলিউম এসছে। তাহলে এইগুলোর উপরে কিন্তু আপনারা নজর রাখতে পারেন। রেমন লিমিটেড, তারপরে এইজি লজিস্টিক, অ্যাজিস লজিস্টিকও কিন্তু কথা বলেছি, এফআইদের ডিআইদের সেক্টরে আমি কথা বলেছি। তো এইগুলো যেগুলো আপনারা দেখছেন যে ভলিউম বেশি, আমি কিন্তু এগুলো বলে যাচ্ছি, প্রত্যেকটা কিন্তু নিখুঁতভাবে বলতে গেলে তো 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও হয়। চার্টটা খুলে রেখেছি এবং আপনাদেরকে দেখাতে চাইছি যাদেরগুলোতে ভলিউম এসছে আপনারা চেক করুন এবং আপনারা তার দেখুন চার্টটা কেমন হচ্ছে। দেখুন 52 সপ্তাহের উইকের হাই যারা পৌঁছাচ্ছে তাদের মধ্যে দেখুন যে কতগুলোকে আপনি চেনেন, কতগুলোকে চেনেন না। যদি আপনি চেনেন তাহলে পরে তাদেরকে নিয়ে কাজ করুন। দেখুন মন 100, এই মন 100টা কি জানেন? একটুখানি চেক করুন মন 100টা কি, এটা ইউএসের সঙ্গে যুক্ত কিনা। আমি একটু হালকা বলে দিলাম, ইউএসের সঙ্গে যুক্ত কিনা একটু চেক করুন যে কী ব্যাপার, মন 100টা কী জিনিস আপনারা দেখুন। আচ্ছা, সে কিসে চলে এসছে? সে মনে করুন 52 সপ্তাহের হাইয়ে চলে এসেছে। কেন এলো সেটা একটু খোঁজার চেষ্টা করুন। দেখুন আপনারা বলতেই পারেন যে স্যার আমরা ভিডিও দেখছি, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন কেন? একটু করে আপনারা খোঁজখবর রাখুন, তাহলে কাজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লার্জলি আমাদের দেখার দরকার নেই। অ্যাডভান্স ডিক্লাইন আমরা দেখেছি, তার মধ্যে অ্যাডভান্স কোনগুলো একটুখানি দেখুন। অম্বর প্রচুর পড়ে গেছিলো, সেই অম্বর একটুখানি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আইসিআইসিআই ব্যাংক একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পারসিস্টেন্ট, এফসিএল, টিসিএস, ডিকসন, কোফোর্জ, এগুলো সব কিন্তু ইন্ডাস টাওয়ার, এগুলো কিসের জন্য এসছে বুঝতে পারছেন তো? আইটি সেক্টরের জন্য কিছু কিছু মুভমেন্ট এদের এসছে। ঠিক আছে, আমাদের এখানে আমি আর নতুন করে কিছু বলছি না। ডেরিভেটিভ মার্কেটসে আমি আজকে আপনাদেরকে মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস না গিয়ে মোস্ট অ্যাক্টিভ আন্ডারলাইংস একবার দেখাই। দেখুন নিফটি, ব্যাঙ্ক নিফটি, এইচডিএফসি, রিলায়েন্স, আইসিআই, এমফ্যাসিস, দেখুন নতুন কে এন্ট্রি নিয়েছে এমফ্যাসিস। ভালো করে দেখবেন, প্রত্যেক দিন আমি দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে মনে রাখতে হবে। দেখুন নিফটি, ব্যাঙ্ক নিফটি থাকবেই, বড় দাদা হিসেবে এইচডিএফসি থাকবেই, মিড ক্যাপ নিফটি থাকছে এবং আরও আইসিআইসিআই ব্যাঙ্ক থাকে, রিলায়েন্স থাকে, অ্যাক্সিস এবং কোটাকও মাঝে মাঝে থাকে। এমফ্যাসিস নতুন এন্ট্রি নিয়েছে। তাহলে এমফ্যাসিসে কিন্তু কী লিখছে? মোস্ট অ্যাক্টিভ আন্ডারলাইং, অর্থাৎ এই কিন্তু অ্যাক্টিভ জায়গাতে ঢুকছে। কেন ঢুকলো আমাদেরকে বিচার করতে হবে, আরও স্কোপ আছে কিনা আমাদেরকে বিচার করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে হঠাৎ করে ওপেন ইন্টারেস্টের একটা প্রচুর বৃদ্ধি হয়েছে, দেখুন এমফ্যাসিস। এবারে আমি এখানে কি করছি আপনাকে, আমি দেখাচ্ছি এটা রাইজ ইন ওপেন ইন্টারেস্ট অ্যান্ড রাইজ ইন প্রাইস, অর্থাৎ এটা বৃদ্ধির দিকে। তো বৃদ্ধির নিফটির কোন স্ট্রাইক প্রাইসগুলো দেখুন, পুট হচ্ছে পুট পুট পুট
পুট পুট সবই হয়েছে আগের দিনে পুট, কারণ হচ্ছে মার্কেট পড়েছে এবং এর দাম বেড়েছে। এইটি হচ্ছে আগের দিনের ঘটনা। সেটি যে পরের দিনই বজায় থাকবে তা কিন্তু নয়, কিন্তু এগুলো আপনারা দেখলেন। এছাড়া আর কি রয়েছে দেখুন, আইসিআইসিআই ব্যাংকের ফিউচার্স মানে হচ্ছে কিন্তু এখানে সেল করেছে তা নয়। এবার দেখতে হবে যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট হয়েছে, এর দাম বেড়েছে না বাড়েনি, তাহলে সেল করেছে না বাই করেছে। আপনারা সেটা দেখতে পারেন টাটা পাওয়ারের নাম আমরা নতুন দেখলেন। স্টকের ফিউচার্সে কিন্তু টাটা পাওয়ার্সের ইন্টারেস্ট বেড়েছে, তাহলে ওপেন ইন্টারেস্ট বাড়ছে এবং প্রাইসও বাড়ছে। তাহলে এর প্রাইস বাড়া মানে কিন্তু ক্রয় করা, এর প্রাইস বাড়া মানে কিন্তু ক্রয় করা, পুটের প্রাইস বাড়া মানে নিচে নামা। দেখুন, তাহলে আমরা বুঝতে পারছি যে টাটা পাওয়ার এবং অ্যাক্সিস ব্যাংক কিন্তু লোকে বলছে কিন্তু বাড়বে, মানে ওপেন ইন্টারেস্ট অন্তত পক্ষে সে কথাই বলছে। আর ওপেন ইন্টারেস্ট বাড়ছে এবং প্রাইস স্লাইড অর্থাৎ কমে যাচ্ছে। দেখুন সব কল নিফটি এবং ব্যাংক নিফটি ওরা সবাই পড়েছে। এবার ফিউচার্সে কারা কারা রয়েছে একটুখানি চেক করুন। তাহলে আপনারা কাজ করুন, আপনারা যে দুটিকে বললাম সে দুটিকে চেক করুন যে ডেটা অনুযায়ী মার্কেট কাজ করছে কিনা। তার মানে কি দেখব না, আমরা নজর করব অ্যাক্সিস ব্যাংক বলছে আইসিআইসিআই ব্যাংকের স্টক ফিউচার্স, অর্থাৎ আইসিআইসিআই ব্যাংকের আপনারা ক্যাশকেও দেখতে পারেন। আইসিআইসিআই ব্যাংকে নজর করুন যে আইসিআইসিআই ব্যাংকের থেকে বাড়ছে কিনা, টাটা পাওয়ারের থেকে বাড়ছে কি বাড়ছে না। এই দুটিকে আপনি আপনারা নজর রাখবেন, আমি কিন্তু জানবো। তার সঙ্গে দেখুন ইনফি স্টক ফিউচার্স, এই তিনটিকে আপনারা দেখুন। জিও ফিনান্স কিন্তু স্টক অপশন, নট স্টক ফিউচার্স। আইসিআইসিআই ব্যাংক দেখুন স্টক ফিউচার্স। তাহলে এইগুলোকে, যেগুলো স্টক ফিউচার্স এবং আপনার হচ্ছে বাড়ছে, সেইগুলোর উপরে নজর রাখুন। আইসিআইসিআই ব্যাংক হয়ে গেল 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল ইনফি, 3 নম্বর হয়ে গেল আবার আইসিআইসিআই ব্যাংক, ওটা 27শে ফেব্রুয়ারি, এবং টাটা পাওয়ার। তাহলে তিনটের উপরে আপনারা দেখুন। তাহলে দেখতেই পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক কিন্তু 30শে জানুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি দুটোকেই লোকে কিনছে। তাহলে তারা মনে করছে যে আইসিআইসিআই ব্যাংকে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনারা এই তিনটের উপরে কিন্তু নজর রাখুন। কি বললাম মনে থাকবে? 1 নম্বর আইসিআইসিআই ব্যাংক, 2 নম্বর হচ্ছে ইনফি, 3 নম্বর হচ্ছে টাটা পাওয়ার। এই তিনটের উপরে আপনারা নজর রাখুন যে এইগুলো কি সত্যি দাম বাড়ছে এই সপ্তাহে বা এই দিনগুলোতে। এই তিনটেকে নজর রাখুন। ডাটা কিন্তু অন্ততপক্ষে তাই বলছে। তাহলে বুঝতে পারবেন যে ডাটা অনুযায়ী কাজ করছে কি করছে না, কাজ না করলে কেন করছে না ইত্যাদি। তো চলুন, ভিডিও তো লম্বা হচ্ছেই, এরপরে আমরা কিছু শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ আমরা দেখে নিই। সেটা হচ্ছে দেখুন শ্রীরাম ফিন্যান্স কিন্তু কী করেছে, এস্টিমেট বিট করেছে। এই একটা নতুন এখন খেলা শুরু হয়েছে, এস্টিমেট বিট করেছে। সে প্রফিট গ্রোথ করেছে 96%, তাতেও বলছে এখন এস্টিমেট ঠিক করেছে, কিন্তু প্রফিট দেখবেন অনেকে করেছে কিন্তু এস্টিমেট মিস করেছে। যেমন প্রফিট রাইজ করেছেন কত দেখুন, পরেরটায় দেখুন অতুল প্রফিট রাইজ করেছে কত 53%, কিন্তু বলছে ফোরকাস্টার এস্টিমেট বিট করেছে, মিস করেছে 13%। তাহলে এরা কারা? কোম্পানি তো নিজের মতো করে চলবে। সে 53% রাইজ করার পরও এরা বলছে যে 13% কিন্তু আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি কম পেয়েছো। সুতরাং বৃদ্ধি পাওয়ার পর এটা এখন নতুন জ্বালা আছে এস্টিমেট কি হয়েছিল। আচ্ছা, গ্রানুয়েলস কিন্তু মিস করেছে, প্রফিট ফলস করেছে 6%, এমন কিছু নয়। দেখুন ডক্টর রেড্ডির ল্যাব কিন্তু প্রফিট ইনক্রিজ করেছে 2.5%, এস্টিমেট 3 বাড়িয়েছে কিন্তু 3%-এর মতো লস করেছে। ইন্ডাস টাওয়ার এস্টিমেটকে বিট করেছে 160 পয়েন্ট। তাহলে ইন্ডাস টাওয়ারকে আমরা নজর রাখতে পারেন কি হয়েছে না হয়েছে, এবং এস্টিমেট করেছিল তার থেকে 96% বেড়েছে, হিউজ বেড়েছে। আইএক্স কিন্তু সেও কিন্তু বাড়িয়েছে, রেজাল্ট কিন্তু ভালো করেছে। তাহলে এই সমস্ত স্টকগুলোকে দেখুন। ম্যানকাইন্ড ফার্মা দেখুন 16% ফল করেছে এবং 18% এস্টিমেটকে মিস করেছে। সোনা বিএলডব্লিউ প্রেসিশন, জানেন না যারা আজকের এই ভিডিওটি দেখেছিলেন এফআইদের, সেখানে দেখবেন এর কথাটি রয়েছে। এটি কারা কিনেছে দেখতে পাবেন, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর একে কিনেছে, বুঝতে পেরেছেন। সুতরাং কেন এই যে প্রফিট বাড়বে ওনারা কিন্তু জানেন। আজকে ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখুন খুব ক্লিয়ারলি দেখবেন
দেখতে পাবেন এর কথা। দেখুন সায়েন্ট কিন্তু এস্টিমেট মিস করেছে, 31% ফল করেছে। চারটিখানি কথা নেই। হিন্দুস্তান পেট্রোলিয়াম দেখুন খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, এবং ভেবেছিল যে আরও খানি হিন্দুস্তান পেট্রোলিয়াম খারাপ রেজাল্ট করবে। এস্টিমেট 17.9% বিট করেছে। সুতরাং আমরা হিন্দুস্তান পেট্রোলিয়ামকে দেখতে পারেন, উজ্জীবন স্মল ফিন্যান্স দেখুন গ্রোথ তো ভালো করে, প্রফিট ফল করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এনপিএ কিন্তু গ্রোথ করেছে। প্রফিট ফল করলেও এনপিএ গ্রোথ করেছে। যাই হোক, এমফ্যাসিস এস্টিমেটকে বিট করেছে, মাত্র 1.1% গ্রোথ করেছে, কিন্তু তাতেই দেখুন এস্টিমেট 0.9% বিট করেছে, তাতেও কিন্তু এমফ্যাসিস লাইনে চলে এসছে। কেন এসছে বুঝতে পারছেন? বেশ কিছু নিউজ নিয়ে এর সঙ্গে সঙ্গে লেটেস্ট নিউজ যেগুলো রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আদানি এন্টারপ্রাইজের সঙ্গে দেখুন এগ্রিমেন্ট ছিল শ্রীলঙ্কার যে পাওয়ার নেবার, সেটা কিন্তু ক্যান্সেল করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট, কিন্তু অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু সিটি মেনটেন্স করছে, বাই করুন। এলডি ফিনান্সে কিন্তু বাই করতে বলেছে, এদের রেজাল্ট খারাপ হয়েছে, তার সত্ত্বেও এরা বলছে যে আপনারা বাই করুন। মতিলাল অসওয়াল বলেছেন বাই করতে। এবার এনটিপিসি এনার্জি করিন, সেটি কিন্তু এনটিপিসি অর্ডার উইন করেছে। কত না দেখুন, টাকাটার পরিমাণ এখানে দেয়নি। 300 মেগাওয়াট সোলার প্রজেক্টের ক্ষেত্রে তারা কিন্তু একটা পেয়েছে। এক্সিমোস্টেলি অর্ডার উইন করেছেন, 1400 কোটি টাকার অর্ডার পেয়েছে টেলিকম প্রজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এনবিসিসি তো শুধু অর্ডারই পেয়ে যায়, প্রচুর এনবিসিসি নিয়ে আমি আগেও ভিডিও করেছি। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে এনবিসিসিকে আপনারা দেখবেন যে আমি অ্যানালিসিসে কী করেছি। E2E সুপারস্টার সেল, যাই হোক এইটা হচ্ছে এদের যে একটি বড় প্লেয়ার, তিনি সেল করে দিয়েছেন এই স্টেকটাকে। আচ্ছা, কল্পতরু প্রজেক্টস দেখুন অর্ডার উইন করেছে, 2000 কোটি টাকার বেশি কল্পতরু প্রজেক্টস কিন্তু অর্ডার উইন করেছেন। সুতরাং স্টকটাকে আপনারা নজর রাখুন। এবং বন্ধন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অফ আসামের সঙ্গে একটা 450 কোটি টাকার ডিল করেছেন। তো এই হচ্ছে সমস্ত আলোচনা। এর বাইরেও কিন্তু মার্কেট অ্যানালাইসিস এবং লেটেস্ট নিউজ করতে গেলে আরও অনেক কিছু দেখতে হয়, কিন্তু যদি আমি তখনই ভিডিওটাকে আরও বড় করব যদি দেখি যে আপনারা সেটাকে মন দিয়ে দেখছেন এবং পারফরম্যান্স ভালো। যদি নাই দেখেন তাহলে আমার অত বেশি পক্ষে বা সময় নষ্ট করে লাভ নেই। সুতরাং আমি কিছু আপনাদেরকে দেখালাম, আশা করি ভিডিওটা যারা মন দিয়ে দেখেছেন তাদের কাজে লাগবে। কোন স্টকগুলোকে আমি তার বলে দিতে পারি না, কোন স্টকগুলোকে নজর রাখতে হবে আগামী সপ্তাহে এবং কালকে, আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া আর একটা আমাকে না বললেই নয় যে দেখুন বেশ কিছু কোম্পানির রেজাল্ট কিন্তু 27 তারিখে আসতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইন্দোফার্ম, কেআরএন হিট, দেখুন মানবা ফিন্যান্স, দেখুন বাজাজ হাউসিং ফিন্যান্স। আচ্ছা, তারপরে চলে আসুন প্রুডেন্ট, আদানি উইলমার দেখতে পাচ্ছেন খুব ভালো, আদিত্য বিড়লা সানলাইফ, এএমসি, এদের কিন্তু রেজাল্ট কি আসবে? এদের কিন্তু রেজাল্ট 27 তারিখে আসবে, 27 তারিখে আসছে। এছাড়া আর কে রয়েছে দেখুন, বড় নাম রয়েছে, প্রতাপ স্ন্যাক্স রয়েছে, মহিন্দ্রা লজিস্টিক রয়েছে, মহিন্দ্রা লজিস্টিকের মতো নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কমিটি রয়েছে, মানে কোম্পানি রয়েছে, অ্যাস্ট্রাল ল্যাবরেটরিজ রয়েছে। বড়গুলোর মধ্যে আমি বলছি আপনাদেরকে 32। এরপরে রয়েছে দেখুন এই যে অন্ধ্রারেলা হলিডেজ, এটিকে নিয়েও আমার কোনো একটি জায়গাতে করেছিলাম যে একটি এফআইদের মধ্যে বাইং করেছে। সাংভি ইন্ডাস্ট্রিজ রয়েছে, দেখবেন এর রেজাল্ট হয়তো ভালো করবে, আপনারা নজর করে রাখুন, ভালো করবে হয়তো। এরপর দেখুন ওয়েলস্পুন স্পেশালিটি ভালো, টোকিও প্লাস্ট ভালো, আচ্ছা বেরিঞ্চি লিমিটেড ভালো, আচ্ছা তারপর রয়েছে চলে আসুন অ্যাপোলো পাইপস, হুইলস ইন্ডিয়া। সুতরাং বুঝতেই পারছেন এখন সবে 46 হলো। আরও কী রয়েছে দেখুন, এরপর রয়েছে দেখুন টাটা স্টিলের রেজাল্ট আসতে পারে, প্রিমিয়ার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, আচ্ছা জিন্দাল ড্রিলিং, বর্ধমান হোল্ডিংস, রোসেল ইন্ডিয়া, রিফেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার পলিফিন, এলটি ফুডস, ইন্দ্রপ্রস্থ গ্যাস, এবার হচ্ছে দুয়ারিকেশ হচ্ছে আপনার সুগার, এবং গঙ্গোত্রী টেক্সটাইল। আচ্ছা, এরপর আর কে রয়েছে যাদের রেজাল্ট এসছে? আসতে পারে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আসতে পারে কোল ইন্ডিয়া। আচ্ছা, এরপর রয়েছে দেখুন ত্রিশক্তি ইন্ডাস্ট্রিজ, আচ্ছা এরপর হচ্ছে পিরামল ইন্ডাস্ট্রিজ, পেট্রোনেট এলপিজি, আচ্ছা অসওয়াল ইয়ার্নস,
ফেডারেল ব্যাংক, ইমামি লিমিটেড, ডলফিন অফশোর, তারপর হচ্ছে কেমো ফার্মা ল্যাবরেটরিজ। সুতরাং খুব বড় বড় কোম্পানি, বড় বড় নাম করা কোম্পানিগুলো, কানাড়া ব্যাংক, এসিসি লিমিটেড, এদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু কালকে আসতে পারে। সুতরাং কালকে কত ইভেন্টফুল দিন আপনারা বুঝতে পারছেন তো। সুতরাং যদি মার্কেটকে দূর থেকে দেখুন, নচেত যেগুলি রেজাল্ট দেখবেন এগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন। দেখবেন যদি গ্রোথ হয় এবং রেজাল্ট চলে এসছে এবং নিউজ পান, তাহলে সেগুলো আপনারা ট্রেড করতে পারেন আপনাদের সুযোগ সুবিধা হলে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখুন এর মধ্যেই 30 মিনিটের বেশি আমাদের ভিডিও হয়ে গেছে। নমস্কার, ধন্যবাদ।